এতদিনের পর থেকে আমরা আর কি শুরু করি। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আজকে সিরিয়াল অনুযায়ী আমার দেখানো উচিত ছিল হচ্ছে আগের দিন তো রিয়েক্টর ফ্লোটা দেখাইছিলাম মোটামুটি। আজকে হচ্ছে এটা দেখানো উচিত ছিল, মানে দেখানোর কথা ছিল যে হয় ডু উই মেক রিয়েক্ট অ্যাপ্লিকেশন, যে আমরা কেন রিয়েক্ট অ্যাপ্লিকেশনটা তৈরি করবো আর কি। হ্যাঁ, বাট এর আগে আমার কাছে মনে হলো যে নতুন একটা কনসেপ্ট বোঝানোর পরে এই জায়গাটা যাওয়াটা সব থেকে বেটার হবে। ঠিক আছে, এটার জন্য আমি আপনাদের আজকে একটা নতুন কনসেপ্ট, যেটা আসলে আপনার রিয়েক্টের সাথে জড়িত বাট জাভাস্ক্রিপ্ট রিলেটেড একটা টপিকস, আগে এই টপিকসটাকে আমরা কমপ্লিট করে নেক্সট দিন আমরা এখানে যাব যে আমরা কেন রিয়েক্ট অ্যাপ্লিকেশন বা রিয়েক্টে কেন অ্যাপ্লিকেশন তৈরি করব। ঠিক আছে, আমাদের কিন্তু, আমি আবারও বলতেছি, আমাদের কিন্তু এত তাড়াহুড়া নাই। কারণ আমি আপনাদের সাথে প্রত্যেকটা দিন, মানে সপ্তাহে 7-6টা দিনই থাকি। তার মানে আমি আস্তে আস্তে এগোইলেও মনে হয় আশা করি কভার করতে পারবো। তারপরেও যদি আমি একটু স্লো যাই সমস্যা নাই, একটু পিছনেই থাকি। আর আমার ইচ্ছাটাও এরকম যে আপনাদের মেইন টপিকসগুলো আগে এগোয় যাক, আমি পিছন দিয়ে আস্তে 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 কচ্ছপের গতির মতো করে এগোইতে। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের টপিকসের নাম কি বলেন তো? ব্যাবেল। আচ্ছা, এটাকে এভাবে এইভাবে এখানে আছে, নামটা এভাবে দেব, ম্যানুয়ালি ব্যাবেল সেটআপ। ঠিক আছে, কিভাবে আমরা ব্যাবেলটাকে ম্যানুয়ালি সেটআপ করব। এখন প্রশ্ন হচ্ছে ব্যাবেলটা কি জিনিস? ঠিক আছে, এটা মনে হয় আলোচনা করার কথা, করছে কি ক্লাসে? আনফরচুনেটলি করেন নাই। একত্রে করতে হয়, যে বিট আনতে কি করতে হয়, ব্যাবেল লাইকে, তারপরে প্যাকেজ। ব্যাবেল জিনিসটা কি? করছে ভাই, কম্পাইলার। কি করে? ব্যাবেলটা হচ্ছে নতুন কোডগুলোরে বা নতুন যে পুরাতন ভার্সনে কনভার্ট করে। আচ্ছা, যেমন যেমন ধরেন যে ব্রাউজারগুলি তো সব নতুন জিনিস বুঝে না, তখন নতুন জিনিস কি জিনিস? নতুন ভার্সন, নতুন কোডের যে ভার্সনগুলি, কি ভার্সন? পরে যেগুলি আসছে, মানে পলিফিল করে দরকারে। আচ্ছা, পলিফিল বললে এখানে অনেকে বুঝবে না। আচ্ছা, বলেন বলেন ভাইয়া বলেন। আমি আপনাকে কোনো ইমপ্রেস করার জন্য এরকম কোনো কিছু বলতেছি না, আমি আপনার থেকে খোটায় খোটায় মূল টপিকসটা বের করে নিয়ে আসতেছি, বলতে থাকেন আপনি। কি বলতেছিলেন? জাভাস্ক্রিপ্ট কই সে ভাইয়া, কই কথা বলে? হ্যাঁ হ্যাঁ কোডগুলোকে পুরানো ভার্সনে কনভার্ট করে, যাতে মানে সব ব্রাউজারটাকে রিকগনাইজ করতে পারে। হ্যাঁ, মানে আমরা যে লেটেস্ট নিউ ভার্সনে যে জাভাস্ক্রিপ্টে যে নতুন নতুন সিনট্যাক্স যেগুলো আমরা লিখি, সেগুলো আসলে কি করে ফেলে, পুরোনো ভার্সনে কনভার্ট করে ফেলে, অর্থাৎ ES5 এ কনভার্ট করে ফেলে, সেটা বলতে পারেন। কারণ ES5 এ যদি কনভার্ট করে ফেলে, তার মানে আমরা মেক শিওর 99% শিওর যে প্রায় সকল পুরোনো ব্রাউজারই আমাদের কোডগুলো কি করবে, সাপোর্ট করবে। ঠিক আছে, যেমন ওই যে আপনারা এইটা একটু দেখেন, খেয়াল করেন আপনারা CSS এই ওয়েবসাইটটাতে কি পরিচিত বা এই টুলসটা নিয়ে পরিচিত? অটো প্রিফিক্সার কি বলেন? CSS শেষ করে ফেলছেন? জোরে বলেন ভাই, বললেও বলেন, না বললেও বলেন, সময় নষ্ট করেন। আচ্ছা, এইটা মানে হচ্ছে এখানে দেখেন, এইটা এই টুলসটা, এটাকে একটা টুলস মনে করেন। এখানে দেখেন আপনি গ্রিড লিখছেন, খেয়াল করছেন? এটা তো আমাদের কোর CSS। গ্রিড লিখছেন, দেখেন ও গ্রিডটাকে কয়টা ভাগে ভাগ করছে দেখেন, নরমালি গ্রিড, তারপরে ডিসপ্লে গ্রিড, হ্যান ত্যান। দেখেন এখানে যে কটা লাইন আছে, যেমন ট্রানজিশন, দেখেন এই ট্রানজিশন যে ও আবার আরো এক্সট্রা জিনিসপত্র অ্যাড করছে। তারপরে আপনি দেখেন ইউজার সিলেক্ট লিখছেন, দেখেন ও ইউজার সিলেক্টে দেখেন কি দেখছে, হাইফেন ওয়েব কিট ইউজার সিলেক্ট হাইফেন মজ ইউজার সিলেক্ট হাইফেন ইউজ। এত যদি ভাই আমার নিজের করা লাগতো,
দেখেন ব্যাকগ্রাউন্ড, আপনি লেখেন শুধু ব্যাকগ্রাউন্ড এরকম, ও কি করছে ব্যাকগ্রাউন্ড ওয়েবকিট ব্যাকগ্রাউন্ড ও হ্যান ত্যান অনেক জিনিসপত্র অ্যাড করে। এগুলো করার কারণ হচ্ছে এই যে সিএসএস গুলো এগুলো অনেক সময় পুরোনো ব্রাউজার গুলোতে সাপোর্ট করে না। ঠিক আছে, আপনার কোর পুরোনো ব্রাউজার গুলোতে সাপোর্ট করে না। তখন কি করে, যখন সাপোর্ট করে না তখন এই আপনার সিএসএস যদি এরকম, এটাকে বলে আছে প্রিফিক্স নাকি সাফিক্স, প্রিফিক্স মানে আগে লেখা, এইগুলো যদি লেখা থাকে তখন ও আপনার মূল জিনিসটা কাজ না করলে ও ট্রাই করে এটা দিয়ে কাজ করে কিনা, এটা দিয়ে কাজ করে কিনা। এটা হচ্ছে মানে ব্রাউজার, এটা কি যেন বলে ব্রাউজার ভেন্ডর প্রিফিক্স না কি যেন একটা টার্ম আছে। ঠিক আছে, মানে সহজ কথা হচ্ছে আপনি লেখেন এইভাবে বিহাইন্ড দ্য সিন, এর সাথে আরো কিছু এক্সট্রা জেনারেটেড কোড তৈরি হয়ে যায়। বুঝছেন কাহিনীটা? যাতে করে এটার উদ্দেশ্যটা কি বলেন তো? উদ্দেশ্য কি, যেন একদম পুরোনো ব্রাউজারটাও যেন আপনার কোডটা সাপোর্ট করে। কারণ আপনি হয়তোবা, যেমন আমি হয়তোবা আপডেটেড, আপনি হয়তোবা আপডেটেড, কিন্তু আপনি যে সফটওয়্যারটা তৈরি করলেন এই সফটওয়্যারের যে মানে যারা ব্যবহার করবে ও ব্যক্তি তো আপডেটেড নাও হতে পারে। আমি কততম ভার্সন ইউজ করতেছি, এখানে কত 136 মানে 36 সামথিং আর কি, যাই হোক। এটা দেখা যাচ্ছে অন্য একজন মানুষ আসতে পারে, তার ওই ক্রোমের ব্রাউজারের ভার্সন দেখা যাচ্ছে 50, সেই পুরোনো মানদাতা আমলে সে জীবন কোনোদিন আপডেট করে না। এখন আমরা যে অ্যাপ্লিকেশন গুলো বানাবো আমাদের এইটুকু নিশ্চিত করতে হবে যে যদি আমার যে ইউজার, সেই ইউজার যদি পুরোনো ইউজারও হয়, মানে পুরোনো ব্রাউজার দিয়েও যদি ব্রাউজ করে আমার ওয়েবসাইট, তাও যেন আমার ওয়েবসাইটটা পারফেক্টলি কাজ করে। এই জন্য সিএসএস এর ক্ষেত্রে এই টুলস বা এই অটো প্রিফিক্সার, এটা দিয়ে আমরা যেভাবে শিখছি আমরা সেভাবে করে যাব। আর বিহাইন্ড দ্য সিন এরকম কিছু এক্সট্রা কোড জেনারেট হয়ে যাবে। এই এক্সট্রা কোডগুলো যেন আমার লেখা সিএসএসটা এনশিওর করে যে পুরোনো ব্রাউজারে যেন সাপোর্ট করে। বুঝতে পারছি কাহিনী? বুঝছি তো? ঠিক তেমনি এই ব্যাবেল জিনিসটা হচ্ছে, এটা কোনটা আমাকে সাপোর্ট দিচ্ছে ভাই বলেন তো? অনলি কি সিএসএস পার্টটুকু। ঠিক তেমনি ব্যাবেল জিনিসটা হচ্ছে, এখানে আমি লিখছি হোয়াট ইজ ব্যাবেল। জাভাস্ক্রিপ্টে ব্যাবেল হচ্ছে একটি জাভাস্ক্রিপ্টের কম্পাইলার বা ট্রান্সপাইলার, যাই বলেন না কেন, আপনার কোডটাকে কম্পাইল করবে বা ট্রান্সপাইল করবে। ঠিক আছে, আচ্ছা ওদের একটু ওয়েবসাইটে আমি একটু ঘুরে আসি, ওরা কি লিখছে। ব্যাবেল ইজ এ কম্পাইলার। ঠিক আছে, ব্যাবেল ইজ এ জাভাস্ক্রিপ্ট কম্পাইলার, তার মানে এরা কম্পাইলার হিসেবে দাবি করতেছে। তাহলে আমি এখান থেকে ট্রান্সপাইলারটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, যেহেতু ওরা দাবি করতেছে ওই নামে, আমরা সেই নামে দাবি করি। ঠিক আছে, তাহলে জাভাস্ক্রিপ্টে ব্যাবেল হচ্ছে জাভাস্ক্রিপ্টের কম্পাইলার, যার মূল কাজ হচ্ছে ES6 বা তার পরের ভার্সনে জেএস লিখি, অর্থাৎ আমরা যে ES6 এর পরে যে ভার্সনগুলোতে আমরা জেএস কোডগুলো লিখি, যেমন ES6 এর পরে যেমন লেট, কনস্ট, অ্যারো ফাংশন, ক্লাস, মানে ES6 এর পরে যে লেটেস্ট যে কোডগুলো লিখি ইত্যাদি। কিন্তু সব ব্রাউজারে নতুন ফিচার সমর্থন করে না। এটা আর কি, মানে জাস্ট এটা গুগল থেকে কপি করা আর কি। হ্যাঁ, মানে সহজ কথা হচ্ছে ES6 এর পরে, অর্থাৎ আমরা যে লেটেস্ট ভার্সনে কোডগুলো লিখি, এটা আমরা ধারণা করে নিচ্ছি যে এটা অনেক পুরোনো ব্রাউজারে সাপোর্ট নাও করতে পারে। এই যে মনের ভিতরে যে একটা সন্দেহ আমার, যে আমার কোডটা যদি সমর্থন না করে, যদি সাপোর্ট না করে, তখন তো ওইটা রান করবে না। এই ভয়টা দূর করার জন্য আমরা মাঝখানে আমাদের লেখা জাভাস্ক্রিপ্ট কোড মাঝখানে এই ব্যাবেল নামক একটা টুলস রে ইন্ট্রোডিউস করে দিব। এই টুলসটা কি করবে, আমি আমার কোড লিখবো লেটেস্ট ভার্সনে, এই টুলসটা মাঝখানে বসে আমার কোডটাকে পুরোনো ভার্সনে কনভার্ট করে দিবে। অর্থাৎ আমার লেটেস্ট ভার্সনের কোডে যে আউটপুট হবে বা যে ফাংশনালিটি অ্যাড করব, পুরোনো ভার্সন কোডেও সেম আউটপুট হবে। এইটুকু এনশিওর করে দিবে। কে করে দিবে? এই ব্যাবেলস টুলসটা। বুঝতে পারছি? অর্থাৎ ব্যাবেলস জাভাস্ক্রিপ্ট কম্পাইলারটা। এখন তাহলে আমার কি করতে হবে, আমাদের যে কোড সেই কোডের মাঝখানে আলাদা একটা কি লাগাইতে হবে ভাই, একটা কনভার্টার লাগাইতে হবে, সোজা বাংলা কথা। তার মানে আমি লিখবো একটা, ও কনভার্ট করে দিবে কোনটা, আরেকটা।
তার মানে আজকে আমরা এই জিনিসটা একদম চোখে দেখবো, মানে নিজস্ব চোখে দেখবো। হয়তোবা অনেকে আমরা জানি যে এটা কনভার্ট করে দেয়, বাট আমরা আজকে এটা সেট আপ করে দেখবো আমাদের মেশিনে যে কিভাবে। খুবই ইন্টারেস্টিং বিষয়। আমরা খুবই সেট আপ করে আমরা একদম চোখে দেখতে পারবো যে আমি লিখছি এইটা পরিণত হয়ে গেছে আরেকটা। খুব ইন্টারেস্টিং বিষয়, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? এখন এই ব্যাবেলের কোড এমনভাবে রূপান্তর করে যে পুরোনো ব্রাউজারে যেন ঠিকঠাকভাবে সাপোর্ট করে। এগুলো জাস্ট কপি পেস্ট করা, জাস্ট আমি আর কি টপিকসগুলো ধরে ধরে আপনার সাথে আলোচনা করতে পারি, এই জন্য আমি লিখে রাখছি। আচ্ছা, ব্যাবেলসে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার জেএস কোডটাকে তো সে পুরোনো ভার্সনে রূপান্তর করে দেয়। আরেকটা কাজ হচ্ছে আমরা যখন রিঅ্যাক্টে কাজ করব তখন যে জেএসএক্স বলে হয়তো বা সিনট্যাক্সটা শুনে থাকেন, জেএসএক্সটাকেও রূপান্তর করে রিঅ্যাক্টের জন্য, ঠিক আছে? মানে আমরা যে জেএসএক্স কোডগুলো লিখি রিঅ্যাক্টে, ওই কোডটাও যেন রিঅ্যাক্টের মানে রিঅ্যাক্ট যেন বুঝতে পারে, রিঅ্যাক্টের মতো করে তৈরি করে দেয়, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য আমাদের নেসেসারি কিছু প্যাকেজ লাগবে। প্যাকেজ মিন্স কি বলা যেতে পারে, সফটওয়্যার ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে? আমরা সাধারণত কোন প্যাকেজ ম্যানেজার ইউজ করি? সাধারণত বলছি npm, নোট প্যাকেজ ম্যানেজার। ওই প্যাকেজ ম্যানেজার অর্থাৎ ওই যে রিপোজিটরি, ওই রিপোজিটরিতে আমাদের এই প্যাকেজগুলো লাগবে। কি কি প্যাকেজ লাগবে? @ এই একটা প্যাকেজের নাম, ঠিক আছে? আমি যদি এই প্যাকেজটাকে কপি করি, এই প্যাকেজ মানে ছোট ছোট টুলস বা ছোট ছোট কোড লিখে দেওয়া আছে, যেগুলো আমি লিখতে গেলে হয়তো বা আমি লিখতে পারবো না বা আমি পারবো না, বাট এগুলো অলরেডি লিখে লোকজন npm এ অর্থাৎ আমাদের যে বড় ভাইরা আছে, যারা বড় বড় ডেভেলপার, তারা অলরেডি লিখে এগুলো পাবলিশ করে রাখে যে ভাই তোমার তো এই জিনিসটা প্রয়োজন, তুমি এই জিনিসটা ইউজ করতে পারো। এই যে দেখেন, এই হচ্ছে তাদের রিপোজিটরিটা। আপনি যদি তাদের, এগুলো সব ওপেন সোর্স, আপনি যদি তাদের কোড বেস পড়তে চান এখান থেকে যেতে পারেন। এখান থেকে যে এই যে এসআরসি, এই যে তারা এটা টাইপ স্ক্রিপ্টে লিখছে, আপনি যদি পারেন এই কোড বেসগুলো পড়তে পারেন। মানে আমাদের বড় ভাইরা এতটাই ভালো, তারা কোড লিখে হাইড করে রাখে নাই, কোডগুলোকে উন্মুক্ত করে দিয়েছে, অর্থাৎ ওপেন সোর্স। মানে আপনি চাইলে কোড বেসগুলো নিয়ে পড়াশোনা করতে পারেন, ঠিক আছে? এই হচ্ছে ঠিক এরকম ছোট ছোট আমরা তো আসলে সেট আপ করবো, আমরা তো ব্যাবেল তৈরি করব না। এই জন্য আমাদের এখানে দেখেন এটা লাগবে কি, ব্যাবেল। এটা হচ্ছে একটা মূল প্যাকেজ, এবং এই প্যাকেজটাকে রান করার জন্য আমাদের একটা CLI টুল লাগবে, অর্থাৎ যেটা আমি কোডটাকে আমি সিডিএন দিয়ে দেখাচ্ছি না, শুধু একটু কমপ্লেক্সিটির যেন হয় বা আপনিও যেন এটা শিখতে পারেন, এই জন্য এটা দেখাচ্ছি। আলাদা আরেকটা টুলস আছে, যে টুলসটা এই CLI দিয়ে ব্যাবেলটাকে রান করতে পারবো। মানে এটা হচ্ছে মূল প্যাকেজ, ঠিক আছে? এই প্যাকেজটাকে CLI টুল আর একটা টুলস, মানে যেমন কোন টুলস বলেন তো? এই যে আমি যদি এখানে খেয়াল করি, এই যে টার্মিনাল, এই যে নোট কি আমার জন্য একটা টুলস না ভাই, বা একটা সফটওয়্যার না? বলেন, নোট দিয়ে আমি যদি এখানে -v দিই, এখানে ভি দিই, তখন আমার এখানে নোডের ভার্সনটা দেখাই। এরকম একটা CLI, এটা আছে কমান্ড লাইন ইন্টারফেস, CLI, হ্যাঁ, কমান্ড লাইন ইন্টারফেস, এরকম একটা টুলস। ঠিক এরকম একটা টুলস লাগবে, যে টুলসটা দিয়ে আমি কি করতে পারবো, আমি এখান থেকে কোডগুলোকে রান করতে পারবো, ঠিক আছে? এই একটা টুলস লাগবে, মানে মূলত মূল প্যাকেজটা লাগবে, অর্থাৎ মূল কোড বেসটা লাগবে, যে কোড বেসের মাধ্যমে ওই কোড আমার লেটেস্ট লেখা কোডটা কনভার্ট হয়ে যাবে। সেই যে লজিকটা, সেই লজিকটার জন্য এই প্যাকেজটা লাগবে। আর ওই লজিকের ওই প্যাকেজটা রান করার জন্য আমি যেন টার্মিনালে কমান্ড দিয়ে রান করতে পারি, তার জন্য এই প্যাকেজটা লাগবে। এবং ES6 এ যেন আমাদের এটা কনভার্ট হয়, ES6 এর জন্য আমাদের এই জিনিসটা লাগবে, ঠিক আছে? এই আরেকটা প্যাকেজ, তার মানে 3টা প্যাকেজ। আর এটা হচ্ছে JSX এ যদি করতে চাই, আপাতত JSX আমাদের বিষয় না, আমরা হচ্ছে এই 3টা প্যাকেজ আমাদের লাগবে। তাহলে ইনিশিয়ালি যদি আমরা কখনো কোনো একটা নোডের প্রজেক্ট তৈরি করি, তাহলে আমাদের প্রথমত কি করতে হয়, এখানে কোনো আছে, একটা ফোল্ডার তৈরি করি, এটা লিখি হচ্ছে babel আন্ডারস্কোর সেটআপ। আর আপনি এদের অফিসিয়ালি ডকুমেন্টেশনে যাবেন, এই অফিসিয়াল ডকুমেন্টেশনটা এখান থেকেও আপনি ট্রাই ইট আউট করে এখান থেকে কোড করতে পারবেন, মানে করতে পারবেন, সবকিছু দেখতে পারবেন, ঠিক আছে? এখানে অনেক অপশন আছে, এগুলো দেখতে পারেন। বাট আমি এদের ওয়েবসাইট থেকে করতেছি না, আমি ম্যানুয়ালি সেটআপটা দেখাচ্ছি, যাতে করে আপনি নিজেও সেটআপটা করতে পারেন, বা আপনার কোনো এক্সিস্টিং প্রজেক্টও যদি কখনো প্রয়োজন হয়, এটা আপনি করতে পারবেন। তাহলে আমি জাস্ট একটা প্রজেক্ট সেটআপ করতেছি, নাম দিয়েছি জাস্ট babel সেটআপ। এখানে যেহেতু আমি
প্যাকেজ ম্যানেজার থেকে প্যাকেজগুলো নিয়ে ইউজ করব, এই জন্য আমাকে এখানে একটা নোডের প্যাকেজ তৈরি মানে নোড প্রজেক্ট তৈরি করতে হবে। নোড প্রজেক্ট তৈরি করার জন্য আমাদের এখানে লিখতে হবে npm init -y। এই -y দেওয়া মানে হচ্ছে ভাই আমি সপ্তাহে রাজি, ঠিক আছে। আপনি যদি ইনিট দেন তাহলে আপনার কাছে বিভিন্ন রকম প্রশ্ন চাইবে। দেখেন বলতেছে তোমার নাম কি, ভার্সন কত, হাবি জাবি, হ্যান ত্যান সবকিছু কোরিয়া এরকম চাপতে 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 সবকিছু। আমি কিন্তু সবই বলছি হ্যাঁ 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 হ্যাঁ, মানে বিয়ে করতে গেছেন ডিরেক্টলি বলছেন ভাই কবুল, যা বলে সব কবুল, ঠিক আছে। আচ্ছা তারপরে আবার বলতেছে তুমি ইরোর দিনে এখানে বলতেছে এটা আপনি কি শিওর, সবকিছু তো ইয়েস বলছেন। আমি বলছি হয় তাও শিওর। তারপরে ও এখান থেকে আমাকে একটা জিনিস তৈরি করে দিছে। এটা তো রান করব না আমি, এই যে একটা ফাইল তৈরি করে দিছে। এখন আপনি যদি ভাই আগে থেকে নিশ্চিত থাকেন বিয়ে করতে গেছেন ঠিক আছে, যে সব তাই কবুল যাই বলুক, তাহলে এখানে দিবেন npm init -es যদি একটা জিনিস মনে রাখেন, এখানে হাইফেন কয়টা দিছি, একটা। যদি একটা হাইফেন দেন তাহলে শর্টকাটটা ইউজ করবেন, মানে শর্ট ফর্ম ইএস এর ওয়াই। আর যদি আপনি এখানে হাইফেন দুটো দেন তাহলে এখানে ওয়াই দিলে মনে হয় কাজ করবে না, মনে হয় দেখে নি না, তাও করছে, এটা এতটাই অ্যাডভান্স, ঠিক আছে। যাই হোক, এটা বেসিক্যালি এর নিয়মটা হচ্ছে এরকম, মানে আমি যেটা দেখছি আর কি। আমি ডিলিট করে দিলাম। এই যে যদি ইয়া দেন, যদি দুইটা হাইফেন দেন এখানে হয়তো ইন্টারনালি এরকম ওয়াইএস, হ্যাঁ ইএস মানে দুটো হাইফেন দিলে পুরোটা লিখে দিতে হয় আর কি। হ্যাঁ এটা হচ্ছে কনভেনশন আর কি। দিলাম, তাহলে আর আমাকে কোনো প্রশ্ন করে নাই, কারণ ও জানে আমাকে প্রশ্ন করলে আমি হ্যাঁই বলবো সবসময়। এই জন্য আমি আগে থেকেই বলে দিছি ভাই তুমি প্রশ্ন করার আমি সপ্তাহে রাজি, ঠিক আছে। জাস্ট একটা তৈরি করলাম। এবার এটাকে ধরে আমি যে এখানে এক্সটার্নাল এই টার্মিনাল দিয়ে করলাম এরকমটা না, আপনি যে কোনো টার্মিনাল দিয়ে কোডগুলো রান করতে পারেন। আমি পুরো প্রজেক্টটাকে বিএস করে রান করে নিচ্ছি, আর যাতে করে আমার পিসি একটু যেন একটু ফাস্ট থাকে, তাই হাবিজাবি যে জিনিসপত্র আছে সবগুলোকে আমি একটা একটা করে ক্লোজ করে দিচ্ছি। এটাও দরকার নাই, যাতে করে ফাস্ট থাকে। আর এটাকে একটু এখানে একটা ইয়া আছে। এরপরে আমি প্রজেক্ট স্ট্রাকচার এক এক রকম ভাবে ভাই করা যায়, আপনি যে কোনো ভাবে করতে পারেন। তা আমি প্রথমে এই যে প্যাকেজ আছে এখানে আমি ওই যে npm এর যে প্যাকেজ, যে সফটওয়্যারগুলো, সেই সফটওয়্যারগুলোকে আমি এখানে ইনস্টল করতে হবে আমার এই প্রজেক্টের ভিতরে। প্রজেক্টের ভিতরে ইনস্টল করতে হলে আপনাকে কি করতে হবে, আচ্ছা রিয়্যাক্ট যখন ইনস্টল করি তখন, বা ভিট দিয়ে যখন করি, বা অন্য কোনো প্যাকেজ ইনস্টল করি, তখন আমাদের কিভাবে লিখতে হয় npm i তারপরে প্যাকেজের নাম। এটা কি জানি সবাই? না জানলে একটু বলেন তো ভাই। মানে আমাদের কোনো একটা প্যাকেজ, ঠিক আছে, আমরা যদি ইনস্টল করতে চাই, আই মানে ইনস্টল, আপনি এখানে ইনস্টল পুরোটাও লিখতে পারেন বা ছোট হাতের আই দিতে পারেন দিয়ে। যদি আচ্ছা আরেকটা জিনিস বলি, ছোট হাত বড় হাত কিন্তু ম্যাটার করে, এটা একটু মাথায় রেখেন। ছোট হাতের আই দিয়ে আপনি প্যাকেজের নাম লিখে দিলে সেটাই হবে, ঠিক আছে। তো এখন আমি এখান থেকে মনে করেন এই প্যাকেজটা আমি জাস্ট সাইড ট্যাবে ওপেন আছে, আমি এখান থেকে এই প্যাকেজটা, আমি এখানে একটা প্যাকেজ, কয়টা প্যাকেজ, এই সমস্ত প্যাকেজগুলো কোথায় আছে বলেন তো? এই প্যাকেজগুলো কোথায়, মানে এগুলো না, এগুলো কোথায় অবস্থান করতেছে, কোথায়? npm এ আলাদা একটা সার্ভার রিপোজিটরিতে, সেখানে আমি জাস্ট সেখান থেকে এই যে আগে থেকে বলে দিছে npm যে ভাই তুমি এগুলো ইনস্টল করবা কোথা থেকে, npm থেকে, ঠিক আছে। তার মানে ও, আমি যদি এটা দিই এন্টার দিলে ও কি করবে, ঘুরবে ঘুরবে ঘুরবে, মানে ওগুলো আমার ডাউনলোড করতেছে এবং ডাউনলোড করে ফেলছে। সাথে কতগুলো প্যাকেজ ইনস্টল করছে এইটা। এখন এইটা যে ডাউনলোড হয়েছে এটা কনফার্ম করার জন্য এখানে দেখেন নোট মডিউলস বলে একটা শব্দ আছে, মানে একটা ফোল্ডার আছে। এটার ভিতরে ঢুকে দেখেন ও অনেক জিনিসপত্রগুলো ইনস্টল করছে। এখন একটা জিনিস মাথায় রাখেন, সবকিছু একটার সাথে একটা চেইন লাগানো। চেইন লাগানো মিন্স আমি এখানে কোন প্যাকেজটা ইউজ করছি বলেন? ব্যাবেল স্ল্যাশ কোর, ঠিক আছে, ব্যাবেল স্ল্যাশ কোর এই প্যাকেজটা ইউজ করছে। এই প্যাকেজটা যারা তৈরি করছে, ভাই একটু অফ করে রাখেন নাদিম ভাই ইস্যু থাকলে। এই প্যাকেজটা যারা তৈরি করছে, এই প্যাকেজের ভিতরে কি লেখা আছে, বিভিন্ন কোড লেখা আছে না?
এবার ওরা ওই প্যাকেজটা তৈরি করতে যে ওরা আরো অন্যান্য প্যাকেজও ইউজ করতে পারে। মনে করেন এটা যারা বানাইছে তারা 2টা প্যাকেজ নতুন ইউজ করছে, যেগুলো সে কোড বেস তারা লেখে নাই, ওরাও ওরকম npm দিয়ে ইনস্টল করে নিছে তাদের প্যাকেজটা বানানোর জন্য। তারা মনে করেন 2টা ইনস্টল করছে, এবং ও যে 2টা ইনস্টল করছে ওই 2টার ভিতরে ওই 2টা যারা বানাইছে তারা আরো বিভিন্ন ধরনের প্যাকেজ ইউজ করতে পারছে। এই কারণে দেখা যাচ্ছে এর ভিতরে যত আছে সব প্যাকেজ একবার ইনস্টল হয়ে গেছে। মানে আপনি লিখছেন একটা, বাট বিহাইন্ড দ্য সিন সমস্ত প্যাকেজ এখানে ইনস্টল হয়েছে। এই কনসেপ্টটা কি বুঝছি ভাই? তার মানে ডিপেন্ডেন্সি যত আছে সব কি হয়ে গেছে, অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গেছে, এবং ইনস্টল হয়ে থাকবে কোথায় বলেন তো? নোড মডিউলস এর ভিতরে। এখন এখানে আমি একসাথে কয়টা সফটওয়্যার ইনস্টল করছি? একসাথে কয়টা কমান্ড দিছি? কয়টা? একটা কমান্ড দিয়ে একটা ইনস্টল। এরকম না, আপনি একসাথে এরকম একাধিক জিনিসও ইনস্টলের কমান্ড দিতে পারেন। এখন দেখেন মজার বিষয় হচ্ছে প্যাকেজ.json এ যান। প্যাকেজ.json এ এখানে কয়েকটা জিনিস আছে। একটা আছে ডিপেন্ডেন্সি। ডিপেন্ডেন্সি মানে আপনার এই প্যাকেজটা, মানে আপনার এই প্রজেক্টটা সরাসরি আপনার হচ্ছে এই প্যাকেজের উপর ডিপেন্ডেন্ট। এখন ডিপেন্ডেন্সি 2টা হতে পারে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সি অর্থাৎ ডেভ ডিপেন্ডেন্সি, আর একটা হচ্ছে আমার প্রজেক্টের মানে প্রজেক্ট রিলেটেড ডিপেন্ডেন্সি। প্রজেক্ট রিলেটেড ডিপেন্ডেন্সি মানে যে আমি যে সফটওয়্যার বা যে কোড বেসটা লিখতেছি এই কোড বেসের সাথে এটা সরাসরি রিলেটেড, মানে এইটা ছাড়া চলবেই না। আরেক ধরনের প্যাকেজ ইনস্টল করা যায় সেটা হচ্ছে ডেভ ডিপেন্ডেন্সি, মানে যেটা হচ্ছে আপনার এটা সরাসরি প্রজেক্টের জন্য না, আপনি আপনার কাজ সহজ করার জন্য, আপনার কাজে হেল্প করার জন্য যে প্যাকেজগুলো আপনি ইউজ করেন সেটা হচ্ছে ডেভ ডিপেন্ডেন্সি অর্থাৎ ডেভেলপার ডিপেন্ডেন্সি, অর্থাৎ ডেভেলপারকে কাজে হেল্প করার জন্য। বুঝতে কি পারছি নাকি পারি নাই? সেভাবে বুঝতে পারছি। এখন এই ব্যাবেল প্যাকেজটা আমি আমার মূল কোড বেজে, এই ব্যাবেলের কাজ কি? পুরাতন ভার্সনে কনভার্ট করা। তার মানে এটা এই ফ্যাসিলিটিসটাকে আমাকে দিচ্ছে আমার ডেভেলপারের জন্য, এটা আমার মূল প্যাকেজের সাথে প্রয়োজন নাই। ঠিক আছে? তার মানে আমি এটাকে ডিপেন্ডেন্সি হিসেবে ইনস্টল করাটা যুক্তিসঙ্গত হবে না। আপনি দিলে রান করবে, বাট এটা যুক্তিসঙ্গত হবে না। এখন আমি সাথে সাথে আরেকটা জিনিস একটু দেখাই দিই। যদি কখনো কোনো প্যাকেজ আনইনস্টল করতে হয়, কি করতে হয়? আনইনস্টল। দেখেন এই জায়গাটায় তখন আপনাকে এখানে লিখতে হবে npm আনইনস্টল বা রিমুভ, এরকম আমি পুরোটা লিখে দিই, আনইনস্টল লিখে প্যাকেজের নাম লিখছি। ঠিক আছে? আর টার্মিনালে কপি পেস্ট করার সময় অলওয়েজ, জানি না আপনাদের উইন্ডোজে কি হয় কিনা জানি না, অলওয়েজ পেস্ট করার সময় Ctrl+Shift+V দিবেন টার্মিনালে, বাট আপনাদের ক্ষেত্রে Ctrl+V দিলেও কাজ করতে পারে। বাট আমি যদি এখানে দিই, যেমন আমার মেশিনে যদি আমি এখানে Ctrl+V দিই এটা পেস্ট হয় না। ঠিক আছে? আমার এখানে দিতে হয় Ctrl+Shift+V। এখন ওই যে আগে একবার কাজ করে ফেলছি বিদায় এইটা ওই যে হাবি যাবে অনেক কিছু চলে আসছে, তাই আমার এখান থেকে আপনাদের করতে পারে, কারণ আপনারা তো বড়লোক মানুষ। ঠিক আছে? বড়লোক মানুষরা উইন্ডোজ ইউজ করে, গরিব মানুষের হয় না। ঠিক আছে? এটা ইনস্টল দিলাম। এটা দেখেন আমি আনইনস্টল দিচ্ছি। এবার দেওয়ার পরে হিট করলাম, এবার দেখেন এখান থেকে এটা চলে গেছে, এখন এখান থেকে চলে গেলে ওই দেখেন এখানে অসংখ্য প্যাকেজ যতগুলো ছিল অনেক জিনিসপত্রগুলো চলে গেছে, বাট এখানে কিছু কিছু আছে। ঠিক আছে? মানে মূল আপনার প্রজেক্ট থেকে চলে গেছে। আনইনস্টল করা কি বুঝছি? আচ্ছা, এবার আমি আমার সাইড ট্যাব থেকে এগুলো নোট করা আছে দ্রুত করার জন্য, আপনাকে বোঝানোর জন্য। আমি এবার আমার কোড বেসটার দিকে একটু তাকান। এবার আমি কি করলাম ভালো করে দেখান। এবার কি কি লিখছি? npm install save dev --সেভ, এটা পরে দিলেও হয়, এটা শর্টকাটও আছে, বাট আমি শর্টকাট দিচ্ছি না। এরকম --সেভ -dev। ঠিক আছে? এটা হচ্ছে ছোট হাত, আর একটা শর্টকাট আছে, বাট শর্টকাটটা এখন ইনস্ট্যান্ট মনে আসতেছে না আমার, মনে বড় হাতের ডি দিতে হয়। যাই হোক, যাক এটা দিলেও কাজ করবে। এটা মানে হচ্ছে আমি এখানে যে প্যাকেজগুলো ইনস্টল করব, প্যাকেজ আমি এখানে একসাথে অনেকগুলো ইনস্টল করতেছি। কয়টা ইনস্টল করতেছি দেখেন তো?
তিনটা। তার মানে আমি এইটুকু আপনাকে শেখানোর ট্রাই করতেছি। আপনি ইনস্টল করার সময় একটা একটা করে ইনস্টল না, আপনি চাইলে একাধিক একসাথেও ইনস্টল দিতে পারেন। এবং আপনি বলে দিয়েছেন যতগুলো ইনস্টল হবে সেগুলো হবে ডেভ ডিপেন্ডেন্সি অর্থাৎ ডেভেলপার ডিপেন্ডেন্সি। দেখেন এই কোডটাকে যদি আমি এখন হিট করি, এখানে যদি হিট করি, ও ইন্টারনেট দিয়ে সার্চ করতেছে, প্রজেক্টে ডাউনলোড করতেছে। এটাকে অফ করে রাখি। আর এখানে দিকে একটু তাকাবেন, ওয়ার্নিং দিচ্ছে। এবার দেখেন এর আগে কি শব্দ অ্যাড হয়েছে? ডেভ ডিপেন্ডেন্সি, ডেভ ডিপেন্ডেন্সিস, মানে এখানে একাধিক। তার মানে এই প্যাকেজগুলো বা এই টুলসগুলো ডেভেলপারের কাজের হেল্পের জন্য ইনস্টল করছে ডেভেলপার। ঠিক আছে, বুঝছি। ওকে, তার মানে কি কি শিখলাম? একটা প্যাকেজ একসাথে ইনস্টল করা যায়, একসাথে একাধিক প্যাকেজ ইনস্টল করা যায়, প্যাকেজ আনইনস্টল করা শিখলাম, এবং প্যাকেজকে আমি ডিপেন্ডেন্সি হিসেবে ইনস্টল করতে পারি, অথবা নর্মালি আমার মূল প্রজেক্টের সাথে লাগবে সেই হিসেবেও ইনস্টল করতে পারি। ঠিক আছে, রেকর্ডিং হচ্ছে, 25 মিনিট হয়ে গেছে, এখনো কোডেই যাইতে পারি নাই। তাহলে এখন ভাই ডিপেন্ডেন্ট প্যাকেজ লাগবে না? না, আমার কাজের, আমি যে আপনাদের দেখাবো এই কাজের জন্য আমার ডিপেন্ডেন্সি প্যাকেজ লাগবে না। তো এটার সুবিধা কি? একটু আগেই তো বললাম, সুবিধাটা হচ্ছে এটা আমার মূল কোড বেজের, মানে মূল কোডের জন্য দরকার নাই। ঠিক আছে, মানে আমি এই প্রজেক্টটাকে যখন বিল্ড করব এই জিনিসপত্রগুলো বিল্ডে যাবে না। ঠিক আছে, বিল্ড, এখানে কি বিল্ড মোড আছে ভাই? জি, এই যে যেটা ক্রিয়েট করছেন এর মধ্যে তো বিল্ড নাই, না এর না মধ্যে খালি না টেস্ট আছে। না, ঠিক আছে, শুধু এইটুকু মনে রাখেন যে এই ডেভ ডিপেন্ডেন্সি মানে ডেভেলপারের কাজে হেল্প করার জন্য। ঠিক আছে, মূল ইসের সাথে জড়িত না। ঠিক আছে, এখন তবে মূল প্রজেক্টে গেলে সমস্যা কি? প্রজেক্ট ফাইল ভারী হয়ে যাবে। ও আচ্ছা, ওই যে প্রজেক্টের ফাইল আমরা তো সার্ভারে দিব, ওটা ডাউনলোড হতে ক্লায়েন্টের সময় লাগবে, তাই না, যত কোড বেস। ঠিক আছে, আচ্ছা আমি একটু ইয়া করতেছি। ওকে, তাহলে আমরা ডেভ ডিপেন্ডেন্সি হিসেবে প্যাকেজগুলোকে অলরেডি ইনস্টল করে ফেলছি। কয়টা প্যাকেজ ইনস্টল করছি? 3টা। আবার একটু বলে দিই কি কি কাজে আমাদের হেল্প হবে। এইটা হচ্ছে মূল কোড বেস, সরি এই যে কোডটা, যেটার ভেতরে সমস্ত কোড বেস লেখা আছে, মূল ইঞ্জিনটা হচ্ছে এইটা। আর সিএলআই কি করবে? এই টার্মিনাল দিয়ে যেন এইটাকে অ্যাক্সেস করতে পারি। এই মানে এই মূল যে ব্যাবেলের যে প্যাকেজটা, এই প্যাকেজটা যেন আমি সিএলআই দিয়ে রান করতে পারি, মানে এই প্যাকেজের মানে এই কোড বেসগুলো যেন আমি রান করতে পারি ইঞ্জিনটাকে। আর এটা হচ্ছে এই প্রিসেট ই ডট মানে ইএনভি, এটার কাজ হচ্ছে আপনাকে কনভার্ট করে দেবে ES5 এ। ঠিক আছে, যদি এটা রিয়াক্টর JSX এ করতে চান তাহলে একটু আগে আমি লিখে রাখছিলাম এর প্রিসেট রিয়াক্ট বলে একটা প্যাকেজ আছে, সেটা লাগবে। ঠিক আছে, এবার এটাকে আমরা পরবর্তীতে, এবং এটার জন্য আপনার কিছু কনফিগারেশন সেটআপ করতে হবে। সেটার জন্য আমি এখান থেকে, আচ্ছা দেখেন এখানে আপনি ম্যানুয়ালি ফাইল তৈরি করতে পারেন। আপনি যদি টার্মিনালে এই কমান্ডটা দেন, টাচ কমান্ড। কি কমান্ড? টাচ। টাচ দিয়ে আপনি যা লিখবেন, মানে টাচ দিয়ে হচ্ছে ফাইল ক্রিয়েট করা। আপনি এখান থেকে ম্যানুয়ালি এরকম করে সরি কি করলাম রে আল্লাহ, এই যে এখান থেকে আপনি ম্যানুয়ালি এরকম করে ফাইল বানাইতে পারেন, অথবা আমি যদি টাচ দিয়ে এখানে লিখে দিই, দেখেন এখানে অটোমেটিক্যালি, এখানে দেখবেন এই যে রান করার সাথে সাথে ডান পাশে একটা অটোমেটিক্যালি ফাইল তৈরি হয়ে গেছে। কি নাম দিয়েছিলাম বলেন তো? ব্যাশের ক্ষেত্রে হ্যাঁ, ব্যাশের ক্ষেত্রে আপনারা ওই যে গিট ব্যাশটা ইউজ করবেন। ঠিক আছে, অন্যান্য ইসে কাজ করে কিনা আমি জানা নাই, দেখে নিন। ঠিক আছে, বা আপনাদের মেশিনেও হয়তো বা এরকম ফাইল ক্রিয়েট করার আপনার পাওয়ার শেল বা সিএমডি তে এরকম আছে অপশন। ঠিক আছে, এক একটা ভাই। হ্যাঁ এক একটা বাট আমার টার্মিনাল আছে ভাই উইন্ডোজের জন্য ওটা। আচ্ছা যাই হোক, সোজা কথা হচ্ছে আমার কমান্ডগুলো, আমি যেহেতু গিট ব্যাশ ইউজ করতেছি, আমার সমস্ত কমান্ড যদি আপনার ওখানে এক্সিকিউট করতে হয়, আপনার গিট ব্যাশটা এখানে ডান পাশ থেকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে গিট ব্যাশ। ঠিক আছে, তাহলে কাজ করবে। তারপরে টাচ কমান্ড দিয়ে কি করে, কি শিখলাম বলেন? ফাইল তৈরি করে। তার মানে আমি একটা ফাইল তৈরি করছি, এই ফাইলের ভিতরে কিছু কনফিগারেশন বলে দিতে হবে, কনফিগারেশনের কোডটাও আমি এখানে লিখে দিচ্ছি। আমি প্রয়োজনে এই রিপোর্ট আপনাদের দিয়ে দিবানি। হ্যাঁ, এই যে এখানে প্রিসেট, এটা হচ্ছে কনফিগারেশন মিন্স এই যে দেখেন আমরা বিভিন্ন ভিএস কোডে বিভিন্ন সেটিংস করি না ভাই, এই সেটিংস ট্যাবে খেয়াল করেন,
এই যে হ্যাঁ। এখান থেকে বিভিন্ন সেটিং মেটিং করি না, এই সেটিং গুলো বিহাইন্ড দ্য সিন এরকম একটা কনফিগারেশন ফাইলে জেনারেট হয়। দেখেন এটা প্রথমে কি দিয়ে ওরা অবজেক্ট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, তার মানে এখানে কিন্তু সব কনফিগারেশন সেটিং করা, যে আমার ফন্ট সাইজ এত হবে, এটা ফিরা কোড হবে, এটা এই হবে, হ্যান হবে, ত্যান হবে, সব এগুলো কিন্তু মানে আপনি 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 ভাই এরকম ইউআই দিয়ে করতেছেন, বিহাইন্ড দ্য সিন এরকম জেনারেট হচ্ছে সেটিং গুলো। এটুকু ক্লিয়ার? ঠিক তেমনি আমি আমার এখানে কনফিগারেশনে বলে দিয়েছি যে আমার এটা প্রিসেটটা হবে যে এই যে আমি যে প্যাকেজটা করছি সেইটা, ঠিক আছে, এটা সেভ করে ফেললাম। তার মানে কয়েকটা স্টেপ শেষ করলাম। এবার আমরা এখানে কি করি, এখানে একটা আপনি যে কোনো ভাবে করতে পারেন, বাট আমি একটা জিনিস সাধারণত যেটা করা হয় এসআরসি সোর্স, মানে এর ভিতরে আমি আমার প্রজেক্টের সমস্ত সোর্স কোড লিখবো। সোর্স কোড মিনস আমার পিওর কোড, মানে আমার লেখা মানে পিওর সলিড কোডগুলো এখানে লিখবো। আমি একটা ফোল্ডার বানাইছি, আপনি এখানে ফোল্ডার না বানায়ও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এইটার ভেতরে আমি মনে করেন আরেকটা ফাইল বানালাম ইন্ডেক্স ডট, যেহেতু জাভাস্ক্রিপ্ট জেএস বানাইলাম, ঠিক আছে। এবার আমি এখানে একটা মনে করেন কনস্ট্যান্ট ডেমো একটা ফাংশন লিখি, একটা অ্যারো ফাংশন, ঠিক আছে। এখানে দেখেন একটা অ্যারো ফাংশন লিখতেছে, এখানে মনে করেন দুইটা ভেরিয়েবল গ্রহণ করছেন এ এবং বি, আর সেই ফাংশনটা কনস্ট্যান্ট রেজাল্ট RESULT রেজাল্ট ইজ ইকুয়াল টু এ গুণ বি, ফাইনালি আপনার রেজাল্টটাকে আউটপুট দিয়ে দিবে। এখানে ফাইনালি রিটার্ন করে দিবে রেজাল্ট শব্দটাকে। জাস্ট আমার একটা জাভাস্ক্রিপ্ট কোড। এখন এই জাভাস্ক্রিপ্ট কোডটাকে যদি আমার রান করতে হয় তাহলে আমাকে কি করতে হবে ভাই, এই ফাইলটাকে এরকম করে রান করতে হবে। এটা তো পিওর জাভাস্ক্রিপ্ট, এটা তো বুঝি, এই ক্ষেত্রে তো আর কোনো রকেট সায়েন্স নাই, ঠিক আছে। আমাদের দেখার বিষয় হচ্ছে আমি লিখছি একরকম, বানাবো আরেক রকম, এই কোডটাকে কনভার্ট করবে। কারণ ES5 এ অর্থাৎ ES6 এর আগে কি অ্যারো ফাংশন ছিল? না ভাই, ছিল না। তার মানে আমার না ভাই। কোডটা সামহাউ যদি ES6 মানে ES5 মানে ES6 এর আগে কনভার্ট করে ফেলতে পারি, তাহলে আমি মেক শিওর করতে পারবো, প্রায় কি বলবো, প্রায় মানে 90% মেক শিওর করতে পারবো যে আমার পুরোনো ব্রাউজারগুলোতে এগুলো সাপোর্ট করবে। এখন দেখেন তাহলে এই কোডটাকে সামহাউ আমাকে কম্পাইল করতে হবে, মানে এই কোডটাকে মাঝখানে একজন থার্ড পার্টি পার্সন বসবে, সে বসে আমার এই কোডটাকে রিড করে পুরোনো কোডে কনভার্ট করে দেবে, ঠিক আছে। এই কাজটা হচ্ছে করতে হবে। তার মানে এখানে আমার মাঝখানে সরাসরি মানে এইখানে আমি যদি দেখেন এটা ক্লিয়ার করে আজিজুল ভাই একটু অফ করে রাখেন, মাইক্রোফোন থেকে ইয়ে আসতেছে। আচ্ছা এখানে দেখেন আমি যদি এই ফাইলটাকে রান করতে চাই অনলি এটাকে, তাহলে আমি যদি নোড দিয়ে রান করি NODE নোড, তাহলে আমাকে লিখতে হবে কি index.js, এটার আউটপুট আমি কিছুই পাবো না। এখানে আউটপুট আচ্ছা এখানে কেন এরর দিছে বলেন তো? ডেমো কল করা নাই ফাংশন না ডেমো কল করা বলে কোনো কথা না, কারণ এখানে আমার পাথ ঠিক নাই, আমার এই ইন্ডেক্স ফাইল তো এসআরসি এর ভিতরে, ও আচ্ছা। ঠিক আছে। তার মানে আমি এখান থেকে এরকম বলে দিতে পারি যে src স্ল্যাশ এটা, এখানে একটা স্পেস পড়ছে। এবার যদি দিই আমার কোড রান করছে, ঠিক আছে, ক্লিয়ার, কোড রান করছে, এখানে কোনো কিছু নাই তাই আউটপুট আসে নাই, কোড পারফেক্টলি রান করছে। তার মানে আমার এই কোডটা আমি সরাসরি নোড.js দিয়ে রান করাবো না, এই কোডটার মাঝখানে আরেকজন ব্যক্তি থাকবে, তাকে দিয়ে রান করবো। কাকে দিয়ে রান করাবো? এই প্যাকেজটা দিয়ে, এই যে এই সফটওয়্যারটা দিয়ে বা এই টুলসটা দিয়ে, এই ইঞ্জিনটাকে দিয়ে রান করাবো। এখন CLI দিয়ে তো এরে অ্যাক্সেস করা যাবে না, তাই CLI দিয়ে যদি একে এই যে কোডটা, এর ভিতরে হচ্ছে সমস্ত লজিক লেখা আছে যে আমার এই কোডটা কিভাবে কম্পাইল হবে কিনা, সমস্ত লজিক এখানে লেখা আছে। আর এই CLI দিয়ে হচ্ছে এখান থেকে কমান্ড দিব, ওই প্যাকেজটা এক্সিকিউট হবে। এর সাথে আমাদের আরেকটা জিনিস আরেকটা কনসেপ্ট একটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে npx এই জিনিসটাকে আমাকে একটু মাথায় রাখতে হবে। npx হচ্ছে নোড প্যাকেজ এক্সিকিউটর, যদি আমি ভুল না করে থাকি
npx full form node package execute বা এক্সিকিউটর যেটাই বলেন না কেন, হ্যাঁ, মানে npm এবং npx এর ভিতরে পার্থক্য আছে। আমি বেসিক পার্থক্যটা একটু বলে যাই। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার npm এর প্যাকেজগুলোকে সরাসরি রান করে দেয়। মানে এইটাকে আপনি চিন্তা করেন, এই যে কই গেল, এইটা হচ্ছে একটা সফটওয়্যার বা টুলস। এটা হচ্ছে টুলস। এই টুলসটা মনে করেন আর একটু ক্লিয়ার ভাবে যদি আমি বলি, আমাদের মেশিনে নোড.জেএস বা npm এগুলোকে আলাদা করে ইনস্টল করছি না আমরা? বলেন ভাই, ইনস্টল করছি নাকি করি নাই? এখন এইটা ইনস্টল করলেই কি কাজ হয় নাকি এইটা দিয়ে আমাকে রান করতে হয়? রান করতে হয়। আচ্ছা, এবার ওই ইনস্টল গুলো আমরা গ্লোবালি করছি। ওই ইনস্টল গুলো কোথায় করেছি? গ্লোবালি। গ্লোবালি মিন্স এটা ইনস্টল করলে আপনার ক্ষেত্রে সি ড্রাইভ, আমার ক্ষেত্রে এই কম্পিউটার ফাইলের এইখানে বিন ফাইল এইখানে ইনস্টল হয়। আমি যদি এখানে দেখেন, বা আমি এই কমপ্লেক্সিটিতে যাইতে যাচ্ছি না, বেসিক কম্পিউটার সোজা কথা ভাই, আপনার সি ড্রাইভের ভিতরে ইনস্টল হয়। এমন একটা মানে গ্লোবাল জায়গা, যে জায়গা থেকে ওই প্যাকেজগুলো মানে বা ওই সফটওয়্যারটা ওখানে অবস্থান করতেছে। আর এইখানে মানে ওইটার অবস্থানটা ওই আপনার সি ড্রাইভের ভিতরে, এরকম ভাবে চিন্তা করে রাখেন, ঠিক আছে? আর এই যে সফটওয়্যারটা আপনি ইনস্টল করছেন, এই সফটওয়্যারের মূল প্যাকেজ পত্রগুলো কোথায় আছে? এই নোট মডিউলস এর ভিতরে। এটা কিন্তু আপনার ওই সি ড্রাইভে নাই, এটা এখানে আছে। আমি কি করতে পারি, ওইটাকে রান করতে পারি, ওই যে সফটওয়্যার বা টুলসটা, ওই টুলসটাকে রান করতে পারি, ঠিক আছে? এই রান করার জন্য, আচ্ছা তার আগে একটু দেখেন, আমরা তো ভাই সব কমান্ড মনে রাখা আমাদের পক্ষে পসিবল না, সব কমান্ড মনে রাখা পসিবল না। আমি npx মানে নোট প্যাকেজ এক্সিকিউটর বা এক্সিকিউট মানে কি? কোনো কাজ একটা করা বা কিছু। মানে রান করে দেওয়া, তাই না? মানে কমান্ড দাও ভাই, এটা কাজ করো, এক্সিকিউট করো, তাই না? তাহলে আমি এখানে এক্সিকিউট করব এই প্যাকেজটাকে, ব্যাবেলকে। কাকে এক্সিকিউট করব? আর ব্যাবেলের সমস্ত সোর্স কোড কার ভিতরে আছে? আমার এই প্রজেক্ট ফাইলের ভিতরে আছে, কিন্তু এর ভিতরে। তার মানে npx, আমার শুরু দেওয়া লাগে কিনা জানি না, একটু দেখে নিই আমি। ব্যাবেল, তার মানে আমি আমার ব্যাবেল প্যাকেজটাকে রান করতেছি, এই সফটওয়্যারটাকে রান করতেছি। মানে আমি ম্যানুয়ালি বলে দিচ্ছি যে ভাই তোমার এখানে তো এই সফটওয়্যারের সোর্স কোডগুলো ডাউনলোড করা, ওটাকে তুমি রান করে দাও। তার মানে এই যে জি ব্যাবেলের স্পেলিং মিস্টেক আছে, EL। হ্যাঁ ব্যাবেল, ঠিক আছে। এবার এর সাথে যদি আমি হেল্প দিই, এটা জাস্ট ওর জিনিস, হেল্প, যেহেতু আমি পুরো শব্দ লিখছি, ডাবল হাইফেন, এটা দিয়ে যদি দিই, দেখেন ধাম করে রান করছে। এটা কোন সফটওয়্যারটা রান হয়েছে বা কোন টুলসটা রান? ব্যাবেলস টুলসটা রান হয়েছে। এই ব্যাবেলস টুলস এর ভিতরে এখানে ওর ডকুমেন্টেশন দেওয়া আছে। ওর কি দেওয়া আছে? ডকুমেন্টেশন, যে কিভাবে কি কাজ করবে, কিভাবে কি কাজ করবে, সমস্ত ডকুমেন্টেশন। একটু মজার বিষয় দেখেন। আচ্ছা এগুলো কি শুনতে বোরিং লাগে আপনাদের ভাই? না ভাই, মজাই পেয়েছি। বুঝতে পারলে ভালো লাগে ভাই। আচ্ছা এবার একটু দেখেন, এই যে নোড কি আলাদা একটা সফটওয়্যার বা টুলস না ভাই, ইন্টারনালি? এখন এর ভিতরে তো এই যে আপনি কখনো ভি দেন, কখনো ড্যাশ ড্যাশ ভার্সন লেখেন, কখনো ড্যাশ ড্যাশ ওয়াস মুড লেখেন, এই যে এগুলো ভাই কোথায় পাবেন? হয় ওদের ওয়েবসাইটে যাইতে হবে, যে ডকুমেন্টেশন পড়ে আসতে হবে। বাট আপনি যদি এরকম দেন যে ড্যাশ ড্যাশ হেল্প, এটা দিলে দেখেন ওই ফুল ডকুমেন্টেশন এখানে চলে আসছে, সমস্ত কোনটা দিয়ে কি হবে কিনা বিস্তারিত লেখা আছে। এখন এগুলো তো সব মনে রাখা পসিবল না, যখন যেটা প্রয়োজন একটু গুগল সার্চ করে দেখে নেবেন কোন ফ্ল্যাগের কি কাজ, ঠিক আছে? বুঝতে পারছি? ঠিক তেমনি ওই যে ব্যাবেল কি আলাদা একটা ট্রান্সপাইলার বা আলাদা একটা টুলস, তাহলে তার কমান্ড তো ভাই আমার মনে নাই, এটাকে আমার মনে রাখাও আমার পসিবল না। তার মানে আমি ব্যাবেল ডট হেল্প, মানে ওটা বলতে যে ভাই আমার সাহায্য করো, হেল্প করো, ও বলে দিচ্ছে এই নাও তোমার সাহায্য করার লিস্ট, তুমি পড়ে পড়ে বুঝে নাও।
ঠিক আছে? যেমন এখানে দেখেন একটু আগে বলছিলাম টাচ, কি বলছিলাম? টাচ কমান্ড বলছিলাম না? টাচ দিয়ে কি করে? জি ভাই। ফাইল ক্রিয়েট করে। ফাইল ক্রিয়েট করে। ভাই কি এরকম তো অসংখ্য কমান্ড আছে। গিট ব্যাশে ম্যান টাচ টাচ যদি দেন, ওই টাচ কমান্ডটার স্পেশালি সমস্ত ডকুমেন্টেশন এখানে লেখা আছে। সিনপসিস নেমস এখানে বলছে, এই দেখেন এই যে কি লেখা আছে, চেঞ্জ ফাইল, ফাইল ডিরেক্টরি, সমস্ত শব্দটার বাংলা অর্থ কি আছে? এইটা ভাই আমার অতটা ইয়া নাই, একটু করে নিন। হ্যাঁ, মানে এটাও হয়তোবা ওদের সিনট্যাক্সটা যে কিভাবে দিতে হবে, ঠিক আছে? এরপরে দেখেন এই ডেসক্রিপশনে বলা আছে কোন ফ্ল্যাগে কি কাজ, সব এখানে বলা আছে, ঠিক আছে? এখন ম্যান কমান্ডটা মনে হয় আপনাদের ওখানে কাজ নাও করতে পারে, বাট আমার লিনাক্স মেশিনে কাজ করবে। ওয়েট দিলাম। এবার আমরা চলে যাই কোথায়? আমাদের এখানে ব্যাবেলের কাছে হেল্প চাচ্ছি যে ব্যাবেল তোমার সফটওয়্যার বা তোমার টুলসটা তো আমি রান করব, এক্সিকিউট করব, তুমি আমাকে একটু হেল্প করো যে তোমার ভিতরে কি কি কমান্ড আছে। ও আমাকে বলে দিছে আমার ভিতরে অসংখ্য কমান্ড আছে, এখানে অনেকগুলো আছে, এগুলো নিয়ে সময় নষ্ট করার দরকার নেই, যখন যেটা প্রয়োজন হবে ওই সময়টা শিখে নেবেন। আপাতত আমাদের এখানে কয়েকটা কমান্ডের একটু প্রয়োজন, এই দুইটা কমান্ডের প্রয়োজন, এইটা বিশেষ করে এইটার প্রয়োজন। এখানে কমা দেওয়া আছে, তার মানে এইটা লিখলেও হবে, এই পুরোটা লিখলেও হবে, ঠিক আছে? যেমন এখানে কি বলছে, এটা দিলে কি বলছে, কম্পাইল অ্যান ইনপুট ডিরেক্টরি অফ মডিউল ইনটু এ আউটপুট ডিরেক্টরি, ঠিক আছে? এখানে কম্পাইলটা করবে। আমরা এই কোডটাকে একটু রান করি, আমার এখানে গুলো লেখা আছে, আমি ডিরেক্টলি এখানে কপি পেস্ট করতেছি, আর নতুন করে লিখতে চাচ্ছি না। একটু দেখেন, এবার আমি এইটা একটু বুঝাই দিচ্ছি। এখানে কি লিখছে, npx, মানে আমি ব্যাবেলকে রান করতে চাচ্ছি, ঠিক আছে? এই যে ব্যাবেল, এটাকে, আচ্ছা এই ব্যাবেল শব্দটা এটা কিন্তু সিএলআই দিয়ে, আপনার কিন্তু এই টুলস এর মাধ্যমে আসতেছে। ভাই কই গেল তা? এই যে এই টুলস, এই সিএলআই টুলস এর মাধ্যমে আসতেছে এটা দিয়ে, ঠিক আছে? তার মানে এটাকে রান করতেছি এরপরে এসআরসি নামক আমি একটা এসআরসি মানে হচ্ছে আমি যে ফাইলটাকে কনভার্ট করব সেই ফাইলটা আমার কোন ফোল্ডারের ভিতরে অবস্থান করতেছে ভাই, তাই সেই ফোল্ডারে পাথ বলে দিছি, এবং এইটার ভিতরে যত জেএস ফাইল আছে সবগুলো হচ্ছে, এইটা মানে হচ্ছে আউটপুট ডিরেক্টরি, ঠিক আছে? ড্যাশ 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 আউটপুট ডিরেক্টরি, ঠিক আছে? কোন ডিরেক্টরিতে আপনার এই কোডগুলো কম্পাইল হয়ে জেনারেট হবে। আমি বলে দিছি ডিস্ট নামক একটা ফোল্ডার বানায় নিও তুমি। কি নামক? ডিস্ট। আপনি যেটা দেবেন সেটা হবে। এখানে কি ডিস্ট নামক কোনো ফোল্ডার আছে? নাই। এবার আমি টার্মিনাল দিয়ে এটাকে হিট করলাম। এবার দেখেন একটা ডিস্ট ফোল্ডার তৈরি হচ্ছে। এবার আমরা একটু মজা দেখি, এটার ভিতরে আমার ফাইলের নাম কি, index.js, এটার নাম কি, index.js। এই ফোল্ডারটাকে রান করলাম, ইকুয়াল হচ্ছে আমার ফোল্ডারটা। আমার ফোল্ডারে কোন ফাংশন লেখা, arrow function, আর এখানে জেনারেট হয়েছে কিসে, বিহাইন্ড দ্য সিন এইভাবে কাজ হচ্ছে। বুঝছি নাকি বুঝি নাই? আচ্ছা বাকিরা বুঝতে পারছি? তার মানে আমি কিন্তু এইখানে কোনো লজিকই লিখি নাই, জাস্ট ওটা দিয়ে ওই সফটওয়্যারটা দিয়ে রান করে দিছি। তার মানে আমি এখন 100% শিওর আমি এই ভার্সনে লিখলেও বিহাইন্ড দ্য সিন কিসে কনভার্ট হবে, এইটা। একটু দেখেন মজাটা দেখেন, কনস্ট্যান্ট, আপনি একটা আচ্ছা এখানেও একটা দেখেন, এখানে লেখাই আছে, দেখেন আপনি ভেরিয়েবলটা তৈরি করছেন কিসে, constant তৈরি হয়েছে কিসে, var ভারে। মানে সব জায়গায় ও ভার ইউজ করবে, আপনি দেখেন যত জায়গায় কনস্ট্যান্ট আছে ভার, কারণ ভার ইউজ করার কারণ ভার let use করতেন করবো তাও ভারে কনভার্ট হয়ে যাবে। লেট ডি ইজ ইকুয়াল টু, এটাতে কোনো প্রবলেম তৈরি হয়? না, ও ওর ভিতর করে এগুলো ম্যানেজ করে ফেলে, রিনেম টিনেম ওইভাবে করে ফেলে। এখন কি এটা রান করবে? দেখেন এটা আমি করলাম, আমার কি কোড আবার কি করতে হবে, রান করতে হবে না, এটাকে আবার নতুন করে কম্পাইল করা লাগবে না? হ্যাঁ তা না হলে কি এখানে আউটপুট হবে? ওয়াশ মোড রান করে দেখা। এখন প্রশ্ন হলো ওয়াসমুড ফ্যাসিলিটিসটা কে দিবে?
নোড দিবে না তো, আপনার কি এখানে নোডের কোনো ইউজ হচ্ছে? আপনি এটা কম্পাইল করতেছেন কোন টুলস দিয়ে? ব্যাবেল দিয়ে। ব্যাবেল আপনাকে ওয়াসমুড দিচ্ছে কিনা সেটা আপনার দেখতে হবে। তাহলে ব্যাবেলের ডকুমেন্টেশন এখানে দেখি, আমরা একটু পড়ে দেখি ও আমাকে এরকম কোনো ফ্যাসিলিটিস দিচ্ছে কিনা। নিচে ছিল ভাই মনে হয়। ও যদি না দেয় তাহলে তো আমি ইউজ করতে পারবো না। হ্যাঁ, ওই যেটা ওয়ান আছে ভাই। বুঝতে পারছেন? এই যে পাইছি, এই যে আচ্ছা। এখন দেখেন ওই যে আমি একটু আগে যে কথা বলছিলাম না ভাই, দেখেন একটা হাইফেন দিলে হচ্ছে শর্ট ফর্ম, আর দুইটা হাইফেন দিলে কি পুরোটা লিখতে হয়। এখানে বলছে রিকম্পাইল ফাইল অন চেঞ্জ, এখানে বলে দিছে রিকম্পাইল হবে অন চেঞ্জ। তাহলে আমি আমার এই ফ্ল্যাগটা এখানে আমি এই যে এটা নিয়ে আসলাম, এই জায়গাটায় আমি যদি ডব্লু দিই অথবা ছোট হাত বড় হাত না এটা দিই, তাহলে এটা অটোমেটিক্যালি কোন মোডে রান হবে? ওয়াচ। আর যদি আপনি এখানে দুটো হাইফেন দেন, ওরা যা বলে দেবে ভাই ওইটা, বা বেশি মাতবরি করতে যাব না। WATCH ওরা বলছে তুমি যদি এইটা দাও বা কমা দিয়ে তুমি যে কোনোটা দিয়ে ইউজ করতে পারো। তাহলে আমি এইটা দিলাম, বড় হাত দিলাম। এবার এই ফাইলটা আমার ডিরেক্টলি ওয়াচ মোডে রান হচ্ছে। এবার দেখেন অটোমেটিক্যালি এখানে ফাইল জেনারেট হয়ে গেছে। এবার যদি দেখেন আমি আবারও একটা লেট দিয়ে তৈরি করলাম, হ্যালো ইজ ইকুয়াল টু ওয়ার্ল্ড, আমি জাস্ট এখানে সেভ করলাম, অটোমেটিক্যালি এখানে ভারে তৈরি হয়ে গেছে। বিহাইন্ড দ্য সিন এই কাজগুলো আমাদের রিয়াক্টের ভিতরে অটোমেটিক্যালি, ওই রিয়াক্ট যে আমরা ভিট দিয়ে করি ওই প্রজেক্টের ভিতরে এগুলো ইনবিল্ট সেট আপ করা। আমাদের সেট আপ করতে হবে না। না, আচ্ছা ভাই, এটা যে ভারে কনভার্ট হয়ে যাইতেছে তাহলে এখানে একটা সিকিউরিটি ইস্যু দেখা দিতে পারে না? কারণ আমরা তো কনস্ট ইউজ করি যাতে এটার পরে চেঞ্জ না করা যায়। তো এখানে যে ভারে কনভার্ট করে দিতেছে তাহলে তো হইতেছে কি যে কেউ যদি ভ্যারিয়েবলের নাম জানে পরে চেঞ্জ করে দিতে পারবে না? সে তো এই কোডে পাবেই না। এই কোড চেঞ্জ কে করবে? ডেভেলপার করবে না? জি ভাই, তাছাড়া হচ্ছে যে ওই যে ইয়ে পাওয়া যায় না, যে কোড না কি যেন একটা ট্যাব আছে, ওর মধ্যে হচ্ছে কোড দেখতে পাওয়া যায়। ওটা তো ভারের কোডে দেখতে পাবেন আপনি। যাই হোক, আমি অত দূর জানি না সিকিউরিটি রিজনের বিষয়ে, বাট আমি আমার এই ফ্যাসিলিটিসটা দেখাই দিলাম যে সেটা হচ্ছে আপনার বিহাইন্ড দ্য সিন। মানে এবার ওরকম কোনো ইস্যু থাকলে ভাই এই ব্যাবেল এত পপুলার হইতো না, ঠিক আছে? ওইটা নিয়ে আমাদের ইয়া করার দরকার নেই, ঠিক আছে? এখন সহজ কথা ভাই, এই জিনিসটাকে বুঝতে পারছি। হ্যাঁ, তার মানে রিয়াক্টের পিছনে ওই যে রিয়াক্ট না এই কাজটা করতেছে হচ্ছে ওই যে আপনার ওই যে আলাদা যে সফটওয়্যারটা দিয়ে আমরা তৈরি করি না, ওখানে সব কিছু এরকম করে ইনবিল্ট ভাবে সেট আপ করা হয় যে ভিট দিয়ে, ঠিক আছে? ভিটে আরো অনেক সুবিধা এরকম সেট আপ করা আছে, ঠিক আছে? এখন তার মানে আমরা ওয়াচ মোডে রান করতে পারছি, ঠিক আছে? এখন আমরা একটা কাজ করি তো নিজেদের বোঝার জন্য, আমরা ডাইনামিক্যালি এই জায়গাটা সোর্সের ভিতরে এই জায়গাটায় ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা রান করে একটা HTML ফাইল। এবার যদি আমি চালাকি করে আমি এই জায়গাটায় কোন ফাইলটাকে লিংক আপ করবো বলেন তো? index.js আমি এখানে কোন ফাইলটাকে আমরা তৈরি করতে কোনটাকে লিংক আপ করব? আমার এইটা নাকি ডিস্টের? এইটা ফোল্ডারের ভিতরে লিস্ট ডিস্টেরটা আমি এখানে লিংক আপ করে দেবো। তার মানে ডট স্ল্যাশ না, এখান থেকে বেরোইতে হবে মনে হয়। ডট স্ল্যাশ বেরোতে হবে নাকি সেম ডিরেক্টরিতে আছে? বেরোতে হবে। দিতে হবে। ডিস্ট ইন্ডেক্স, ডিসটা কেন বললেন ভাইয়া? এই যে এটা তো ডিস্ট একটা ফোল্ডারের ভিতরে বানাইছে এই ফাইলটা। হ্যাঁ, কিন্তু যে ইন্ডেক্স এইচটিএমএল নিজেটা না করে ডিসটা কেন বললেন? আমি এইটারে কানেক্ট করব না, কারণ আমার মূল জেনারেটরটা আউটপুটে ব্রাউজারে যাবে কোনটা? ও আচ্ছা, ডিসটা, হ্যাঁ ঠিক আছে। কারণ আমার তো মূল উদ্দেশ্য ছিল ওইটা ব্রাউজারে যেন রান করে কনভার্টেড ফাইলটা, তাই ওটাকে লিংক আপ করে দিছি। এখন আমি যদি এখানে console.log clg করি তাহলে অটোমেটিক্যালি এই যে অটোমেটিক্যালি ডি রান হয়েছে। এবার আমার যদি ইসে হিসেবে আমরা কই ইন্ডেক্স ফাইলটা, এটাকে যদি আমি আমার লাইভ সার্ভারে রান করি, এটাকে লাইভ সার্ভার নিলাম, এখানে কনসোল অন করলাম, আর এটাকে পাশে রাখলাম,
এটাকে পাশে রাখলাম, এটাকে অফ করলাম। তার মানে এই জায়গাটায় হচ্ছে এটা হচ্ছে ডি স্টেটটা আমার লাগবে না, এটা হচ্ছে আমার মূল ফাইল। পেঁচাপেচি বুঝেন, আমি বানাচ্ছি একটা, হচ্ছে একটা, আউটপুট হবে আরেকটা। এবার দেখেন এখানে আমি একটা নতুন এটা, আচ্ছা এখানে নাই, এখন কোনো কিছু নাই। এখানে আমি মনে করেন clg console.log এখানে দিলাম সুমন বাড়ুই, দেখেন অটোমেটিক রান। এখন বলেন তো আমার অরিজিনালি কি এই কনসোল লগ রান হয়েছে ব্রাউজারে? না, টেস্ট রান মানে টেস্ট আপনি লিংক করতে মানে আমার কথা কি বাকিরা বুঝছেন? আমার কি এই কনসোল রান হয়েছে নাকি এইটা কনভার্ট হয়ে এই কনসোল রান হয়েছে? কনভার্ট হয়ে এটা রান এইটা রান হয়েছে। তার মানে আমি মেক শিওর এখানে যতই লেটেস্ট কোড লিখি না কেন সব বিহাইন্ড দ্য সিন কিসে হবে? মানে পুরোনো কোডে, মানে পুরোনো ভার্সন, মানে আমার পুরোনো কোড ব্রাউজারে রান হবে। এইটা আমরা কেন করতেছি? এইটা করতেছি ওই উদ্দেশ্য যেন ব্রাউজারে যেন সাপোর্ট করে, আমাদের উদ্দেশ্য তো তাই। তার মানে আমি এরকম জেনারেট কইরা আমি আমার ইন্ডেক্স ফাইলে এই যে এইখানে কি আমার লেটেস্ট ফাইলে আমি কানেক্ট করব, তাহলে তো সেই কাহিনী কোনো কাজই হইল না। ঠিক আছে, এবার আমরা আরেকটা জিনিস একটু এর সাথে একটু সেট আপ করে দেখি। এটা দিয়ে আজকে মোটামুটি শেষ করব। এইখানে প্যাকেজ.json এর ভিতরে এখানে কয়েকটা জিনিস আছে। এখানে দেখেন স্ক্রিপ্ট বলে একটা জিনিস আছে। আমি আমার টার্মিনালটাকে ক্লোজ করলাম। টার্মিনালে যে প্যাকেজটা রান আছে এটাকে ক্লোজ করতে গেলে কন্ট্রোল সি, ঠিক আছে, এটা ক্লোজ হইল। এটা অলরেডি রানিং অবস্থায় ছিল ওয়াচমোডে। এই যে বড় একটা কোড, এই কোডটা আপনার যদি বারবার লিখতে হয়, এইটা কি একটু প্রবলেমেটিক না? যে একটু আগে আমি লেখার সময় ব্যাবেলের বানান ভুল করছিলাম, বলেন এটা কি প্রবলেমেটিক না বা একটু সময় লাগে না? npx এখন হতে পারে আপনার কিবোর্ডের আপ অ্যারোতে সেভ আছে, এটা হতে পারে, বাট না, আমরা এরকম করতে যাচ্ছি না। আমরা স্ক্রিপ্টের ভিতরে এই জায়গাটায় স্ক্রিপ্টের ভিতরে এখানে মনে করেন যে কোনো নাম আপনার যে কোনো ইচ্ছা আপনি যে কোনো কিছু দিতে পারবেন। স্টার্টটা দিবেন না, হ্যাঁ, স্টার্ট start, এটা স্পেশাল কেসে ইউজ হবে। স্টার্টটা বাদে আপনি এখানে মনে করেন বিল্ড build বা আপনার যা ইচ্ছা, আপনার নাম মনে করেন আমার নাম দিলাম সুমন, এইটার ভিতরে এই যা আছে সব ফেলে দিয়ে এটাকে পেস্ট করে দিলাম, এখন আমি যদি এটা সেভ করলাম, খেয়াল রাখেন নিজে বোঝানোর জন্য এই দুইটা কোড আমি কেটে দিলাম। এখন যদি এটা রান করি তাহলে এগুলো মুছে যাবে, এটা তো বুঝছি। এখন এই কোডটুকু জেনারেট হবে। আবার বলছি প্রত্যেকবার রানে কিন্তু এই কোড জেনারেট হবে, আগের কোড মুছে যাবে। প্রত্যেকবার সেভ দিব, এর বিপরীতে যে কোড জেনারেট হবে আগের গুলো সব ডিলিট হয়ে যাবে। এই কনসেপ্ট ক্লিয়ার? মানে আগে যা আছে ও কিন্তু সেভ থাকবে না, বুঝছি? বললেন প্রত্যেকবার যখন আমি কম্পাইল করব মানে রান করব, তার মানে এখানে এই কোডের বিপরীতে বর্তমানে ইনস্ট্যান্ট যে কোড সেই কোডটাই সেভ হবে, আগের গুলো সব এখান থেকে মুছে যাবে ডিস ফোল্ডারে। ঠিক আছে, যার কারণে দেখেন এখানে হচ্ছে আপনার কি আছে, যে কনসোল লগ আছে, বাট এটা আমি এখানে তো নাই। এখন রান করলে এটা হারাই যাওয়ার কথা। এবার দেখেন আমি কি লিখি এই প্যাকেজটার দিকে একটু, আচ্ছা এটাকে সেভ করতে হবে, কন্ট্রোল এস, এদিকে একটু তাকান। স্ক্রিপ্টের ভিতরে এই কমান্ডটা, স্ক্রিপ্টের ভিতরে যত কমান্ড এখানে এগুলো হচ্ছে কমান্ডের নাম। এটা যদি রান করতে হয় তাহলে npm রান শব্দ লিখতে হবে, npm নট npx। কি লিখছি? npm, তারপরে রান শব্দটা লিখতে হবে। লিখে আমি ওখানে কমান্ডের নামটা কি নামে, এটা হচ্ছে ভেরিয়েবল, সহজ কথা, এটা হচ্ছে ভেরিয়েবল। এই হচ্ছে আপনার মূল কমান্ড, এই মূল কমান্ডটা এই ভেরিয়েবলে সেভ করছে। এটা যদি দেন হিট করেন দেখেন এক্স্যাক্টলি রান হয়েছে। তার মানে কিভাবে স্ক্রিপ্ট অ্যাড করা যায় সেটাও আপনি শিখে ফেললেন। তার মানে এখানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে এখানে ডেপ দেওয়া, বা এটা আসলে আমার বিল্ডের কাজে ব্যবহার হবে, build বিল্ডের কাজে ব্যবহার হবে, তাই এখানে বিল্ড দিলাম। তাহলে এটা আগের বারে যেহেতু রান আছে তার মানে এটা স্টপ করে নিতে হবে। এবার দেখেন, এবার যদি সুমন নামে দিই, এখন কি সুমন নামে কোনো কিছু আছে? নাই। এবার এখানে পিরিয়ড দিবে, ঠিক আছে। এবার আমাকে দিতে হলে এখানে কি দিতে হবে, আমি ওটার নামটা চেঞ্জ করে build দিয়েছি। এবার দেখেন রান আছে। এই ছিল ওভারঅল বিষয়টা আজকের জন্য।
আশা করি বোঝাতে পারছি বিহাইন্ড দ্য সিন ব্যাবেল কিভাবে কাজ করতেছে। নেক্সট দিন আমরা রিঅ্যাক্টকে আরো ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।